পাহাড় না সমুদ্র, কোনটি আপনাদের বেশি পছন্দ? আমার যদিও পাহাড় বেশি পছন্দ, কিন্তু সমুদ্রের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। সমুদ্র তীরে বালির ওপরে বিকেলবেলা খালি পায়ে হাঁটতে কারই না ভালো লাগে। আচ্ছা, যদি বলি এমন এক জায়গা আছে যেখানে আপনারা সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে বোনাসে সবুজ পাহাড় দেখতে পাবেন, কোন জায়গা? আমাদের খুবই পরিচিত ভাইজ্যাগ বা বিশাখাপত্তনম। বঙ্গোপসাগরের উপকূলবর্তী ভাইজ্যাগে আছে বেশ কিছু জনপ্রিয় বিচ। তাছাড়া একটি আসল সাবমেরিন মিউজিয়াম ও এয়ারক্রাফট মিউজিয়ামও আছে এখানে। সালটি 2022। একটি উইকেন্ড ট্রিপে আমরা চলে গেছিলাম ভাইজ্যাগ বা বিশাখাপত্তনমে এবং ঘুরে দেখেছিলাম কিছু দর্শনীয় স্থান। আসলে 2022-এর নভেম্বর মাসে আমার ওয়াইফকে অফিস ট্রিপে 2 সপ্তাহের জন্য ভাইজ্যাগ যেতে হয়েছিল এবং তখন আমারও অফিস লোকেশন ছিল ভুবনেশ্বর। প্রায় প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন ওয়ার্ক ফ্রম অফিসের জন্য আমাকেও নিত্য যাতায়াত করতে হতো কলকাতা থেকে ভুবনেশ্বর। তাই যখন আমার ওয়াইফের এই 2 সপ্তাহের ভাইজ্যাগ ট্রিপের কথা জানতে পারলাম, তখনই প্ল্যান করে নিয়েছিলাম যে সেই উইকেন্ডে ভুবনেশ্বর থেকে কলকাতা না ফিরে ট্রেন ধরে চলে যাব ভাইজ্যাগে। এই মতো শুক্রবার সকালবেলা 5টা নাগাদ পৌঁছে গেলাম ভাইজ্যাগ স্টেশনে। সঙ্গে লাগেজ কম থাকাতে একটা উবের বাইক বুক করে নিলাম এবং চলে এলাম হোটেলে। সারাদিন ওয়ার্ক ফ্রম হোম করে সন্ধ্যেবেলা হেঁটে হেঁটে চলে এলাম ভাইজ্যাগের বিখ্যাত রামকৃষ্ণ বিচে। আরকে বিচ বা রামকৃষ্ণ বিচ ভাইজ্যাগের সবথেকে পপুলার বিচগুলির মধ্যে এটি হলো অন্যতম। বিচের ধারে রয়েছে ছোট থেকে বড় প্রচুর খাবার দোকান এবং আরকে বিচের ওপরই আরও 2-3টে ভালো সাইট সিইং পয়েন্ট আছে। পরের দিন সকালবেলা একটি অটো করে চলে এলাম ভাইজ্যাগ শহরে কিছু দর্শনীয় স্থান দেখতে। সময় কম ছিল হাতে, মাত্র 2 দিন, তার মধ্যে অল্প বিস্তর ঘুরে দেখে নিলাম কিছু জায়গা। প্রথমেই চলে গেলাম ট্রিনিটি পার্ক। এই ট্রিনিটি পার্ক জায়গাটি আমার বেশ ভালো লেগেছিল। সমুদ্রের ধারে একটি সুন্দর পার্ক এবং খুব ভালোভাবে সাজানো। এই পার্ক থেকে একটি পরিত্যক্ত জাহাজ সহ সমুদ্র দেখতে পাবেন এবং সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি এই পার্কটি খোলা থাকে। এরপরে অটো করে চলে গেলাম ঋষিগন্ডা বিচের জন্য। ঋষিগন্ডা বিচ বা ঋষিগন্ডা বিচ আরকে বিচের থেকে 13 কিলোমিটার দূরে। এই ঋষিগন্ডা বিচ ভাইজ্যাগের অন্যতম পপুলার বিচ।
এই বিচের আশেপাশে প্রচুর পরিমাণে ছোট ও বড় খাবার স্টল ও রেস্টুরেন্ট আছে। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকম খাবারই এখানে পাওয়া যায়। অনেক ফটোগ্রাফারই এখানে আপনাকে ফটো তোলার জন্য অ্যাপ্রোচ করবে। সিমিলারলি আমাদেরও করেছিল, আমরাও 2-4টে ফটো এখানে তুলে নিয়েছিলাম, বেশ ভালোই তুলেছিল। এরপরে অটো ধরে চলে গেছিলাম তোতলাকোন্ডা মনাস্ট্রিতে। তোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি। তোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি কমপ্লেক্স ভাইজ্যাক শহর থেকে 15 কিলোমিটার দূরে সি লেভেল থেকে 420 ফুট উঁচুতে অবস্থিত। 1976 সালে এর ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং এর মধ্যে মহাস্তূপা, কিচেন কমপ্লেক্স, ডাইনিং হল ইত্যাদিও পাওয়া যায়। তারপরে আবার অটো ধরে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য কৈলাসগিরি মন্দিরের জন্য। ভাইজ্যাকে ঘোরার জন্য অটো কিন্তু বেশ কনভিনিয়েন্ট একটি অপশন। আপনারা চাইলে গাড়ি ভাড়া যেমন করতে পারেন, তেমনি অটো ভাড়া করেও গোটা ভাইজ্যাক ঘোরা যায়। অটোতে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে ভাইজ্যাকের রাস্তায় ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। কৈলাসগিরি টেম্পল। ভাইজ্যাকের সবথেকে বেশি জনপ্রিয় স্থান হলো কৈলাসগিরি টেম্পল। এখানে 40 ফুট উঁচু শিব পার্বতীর মূর্তি রয়েছে। কৈলাসগিরি টেম্পলে ওঠার জন্য পাহাড়ের ওপরে রোপওয়েতে যেতে হয়। ভাড়া বড়দের জন্য 100 ও বাচ্চাদের জন্য 60 টাকা। রোপওয়েতে করে উঠলে সামনে সমুদ্র ও ভাইজ্যাক শহরের একটি অসাধারণ দৃশ্য দেখা যায়। রোপওয়ে ছাড়াও
চাইলে গাড়ি নিয়েও কৈলাসগিরিতে ওঠা যায়। আমাদের রোপওয়ে জার্নি প্রায় পুরোটা ভিডিও ক্লিপই আমি দিলাম, যাতে আপনারাও এই এক্সপিরিয়েন্সটি সমানভাবে উপভোগ করতে পারেন। রোপওয়ে জার্নিটি সত্যি খুব ভালো ছিল। শুধু একটাই ফিডব্যাক দেব, রোপওয়ে জানলার কাঁচগুলো যদি আর একটু ভালো করে পরিষ্কার করা যায় তাহলে মনে হয় ভিডিও বা ফটো তুলতে আরও ভালো লাগবে। ওপরে প্রচুর খাবার ও শপিং এর ছোট বড় দোকান আছে। এছাড়া একটি টয় ট্রেনে রাইডও করা যায়। কৈলাসগিরি টেম্পলে শিব পার্বতীর মূর্তির কাছে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগবে। এছাড়া এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ভাইজ্যাগের সমুদ্রের অসাধারণ ভিউ পাওয়া যায়। সেদিনকে কৈলাসগিরি থেকে নিচে নামতে নামতে সন্ধে হয়ে গেছিল। সন্ধ্যাবেলা রোপওয়ে থেকে নামার সময় গোটা শহরের যে ভিউ দেখেছিলাম সেটা এক কথায় অপূর্ব। এরপরে আমরা আরকে বিচে খানিকক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিলাম। এটা বড় আসছে, ভালো বড় আছে।
না ওটা যেতে যেতে ভেঙে দিল। এবং এরপরে আমরা চলে গেছিলাম আরকে বিচেরই উল্টো দিকে কালী মন্দিরে। রাতের বেলা একটা রেস্টুরেন্টে ডিনার সেরে একটি অটো ধরে চলে এলাম আমাদের হোটেলে। পরের দিন সানডে ছিল, ঘুম থেকে উঠে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল। তবে প্রথমেই চলে গেলাম সাবমেরিন মিউজিয়াম। আইএনএস কুরুশুরা সাবমেরিন মিউজিয়াম এটি আরকে বিচের কাছেই অবস্থিত। 1971 সালে ইন্দো পাকিস্তান যুদ্ধে পেট্রোলিং মিশনে এই সাবমেরিনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর 27 ফেব্রুয়ারি 2001 সালে দীর্ঘ 31 বছরের সার্ভিসের পর এটিকে ডিকমিশন করা হয় এবং 2002 সালের আগস্ট মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই সাবমেরিনটিকে মিউজিয়াম হিসেবে পরিণত করেন। এটা রেডিও না, এটা ক্যাপ্টেন্স রুম। হ্যাঁ এই দেখো ক্যাপ্টেন্স ইউনিফর্ম, এটা রেডিও রুম। Starboard, right side cabin. Accommodation for 4. Room with accommodation for 4. Compartment drawer cum cooler. তাহলে মোটামুটি এক একটা যদি দুজন করে থাকে তাহলে আবার তাহলে মোটামুটি 6-8 জনের জায়গা হয়ে গেল। এটা কম্পার্টমেন্ট 3। এটা দেখো ওপরে ওঠা, এখানে একজন আছে, চার্ট হাউস। ভাবো ওদের কি পরিমাণ টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় জিনিসগুলোকে। আর এগুলো উই আর সিং লাইক অ্যাটলিস্ট 60 years before the technology. Right now it is more advanced. I don't think right now all these knobs and all is there. এখন অনেক বেশি টেকনিক্যাল জিনিসটা অ্যাডভান্স তো হয়ে গেছে, অনেক নিচু হয়ে যেতে হবে। মাথা থেকে সামনে আর উপরে পাইপ আছে। এটি হ্যাঁ ওকে, এটা হচ্ছে ইন্টারকম করার জন্য কানেক্ট করার জন্য। আইএনএস কুরসুরা কমিশন অ্যাট 18th December 1969. So 69, basically more than 50 years actually. See, এটা হচ্ছে তোমার ডুবুরি যে এটা
ড্রেসটা। আচ্ছা এটা প্যান্ট্রি। হি ইজ কুকিং। Cool, huh? Second time they cheered, still very fascinating. Main diesel engine, diesel engine যেটা ওখানে ওরা প্রোটেক্ট করে। আরে ওরা না মাঝে মাঝে স্পেস রাখতো, কারণ তলায় না জল ঢুকে যেত। They have to go down and check also. Compartment 6, store fresh water. এখানে ফ্রেশ ওয়াটার স্টোরের জন্য। হ্যাঁ ওটা ঠিক বুঝে চলে যাবে জমি করে, কারণ আমরা শুধু জলে নেমে যাবো। We have some extra beds, এখানে আমরা থাকতে পারি। Compartment 7 and I think that's the last one. Again, and just go down. And we are taking an exit. সাবমেরিন মিউজিয়াম দেখেই আমরা চলে এসেছিলাম উল্টো পারে এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। আইএনএস কুরুশুরা সাবমেরিনের ঠিক উল্টো দিকে রয়েছে এই TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। দীর্ঘ 30 বছর সার্ভিসের পর এই এয়ারক্রাফটটি ইন্ডিয়ান নেভি ডিকমিশন করে এবং পরবর্তীকালে 2017 সালে এটি একটি এয়ারক্রাফট মিউজিয়ামে কনভার্ট করা হয়। আরকে বিচের কাছে এটি রাখা আছে। মিউজিয়ামের ভেতরে এয়ারক্রাফটে খুব ডিটেলে এক্সপ্লেন করা আছে, যেমন ইঞ্জিন স্পেসিফিকেশান, ডিজাইন, স্পেশালিটি, ফেসিলিটি ইত্যাদি। এবং TU-142 ভেতরে হাঁটতে হাঁটতে এর সম্পর্কে আরও ডিটেলে জেনে নেওয়া যায়। এই মিউজিয়ামে ঢুকতে বাচ্চাদের জন্য 40 টাকা এবং বড়দের জন্য 70 টাকা লাগে। लाइट ऑब्जर्व लाइट गाना है लाइट गाना शेयर
Guys, this is my lifestyle. মৎস্যদর্শিনী অ্যাকোরিয়াম। আরকে বিচের ওপর এই মৎস্যদর্শিনী অ্যাকোরিয়ামটি বেশ সুন্দর একটি জায়গা। এখানে নানান প্রজাতির সামুদ্রিক মাছ রাখা রয়েছে। খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি। টিকিট ফেয়ার অ্যাডাল্ট 50 রুপিস আর চাইল্ড 20 রুপিস। এরপরে আমরা আরকে বিচে আরেকটু সময় কাটিয়ে নিই। পরের দিন সকালবেলা আমি ফ্লাইট ধরে চলে আসি ভুবনেশ্বরে। এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভিডিওটি এই অবধি দেখে থাকলে এবং ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।